কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো, তাই না? দেখো, বিশ্বব্যাপী যে কোভিড-19 চলছে, এতে তোমরা বাইরে যেতে পারছো না, স্কুল কলেজও বন্ধ, যার কারণে সরকার তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে, যাতে করে তোমরা অন্তত কিছুটা শিখতে পারো। এই মুহূর্তে তোমরা কেউ বাইরে না যেতে পারলে যাবে না, আর গেলেও মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে এসে অন্তত 20 সেকেন্ড সাবান পানিতে হাত দেবে, কেমন? এখন আমরা পড়ার কথায় আসি। দেখো, আমাদের বাড়িতে যদি কেউ বেড়াতে আসে, তাদেরকে আমরা কি বলি? অতিথি। তারপর সে যখন কিছুদিন থাকার পর চলে যায়, তার অনেক কথা বা আচার আচরণ আমাদের মনে পড়ে এবং আমরা মনে করি। এটা কি? এটা হলো স্মৃতি। কেউ যখন চলে যায়, তার কথা মনে পড়লে আমরা মনে করি এটা আমাদের স্মৃতি। তাহলে কি হলো? অতিথির স্মৃতি। আজ আমাদের এই গল্পের নাম অতিথির স্মৃতি, যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। এই অতিথির স্মৃতি গল্পের লেখকের নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এই গল্পটা একটু পড়ি, ঠিক আছে? তোমরা বই সবাই খোলো এবং আমার পড়াটা মনোযোগ সহকারে শোনো, কারণ আমি এর ভিতর থেকে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন করব, তোমাদের উত্তর দিতে হবে। অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকদের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্যে। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমি এসেছি। প্রাচীন কিনা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়, দৌড় খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনেবু পাখি একটু দেরি করে আসতো। প্রাচীনের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন 2 এলো না দেখে ব্যস্ত হয়ে উঠল। কেউ ধরলে না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুছে গেল। এমনি করে সকাল কাটে। বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরিয়ে আসানি। খোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কার উপায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে। বয়স বোধহয় 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডু। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট্ট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাদব্যাধিগ্রস্ত।
সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, কী রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটা বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্যই ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে আমি বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনি, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে। অর্থ বোধহয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, কে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারও আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথির করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরে ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তো? কী খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায়। চাকরদের হাত দিলাম, ওদের দৌড় খোলার শব্দে অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালিবাবু ওকে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? মালিবাবু চেঁচে পুষে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচের উঠোনে ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালিবাবুয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকেছে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাওয়ার সময় হলো যে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা চলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরে ট্রেন। গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। ফিরে এখানেও এসেছিস? কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিলে, কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি।
সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল, সবাই পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওর চেয়ে তুচ্ছ দ্বীপ শহরে আর নেই, কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। দেখো তোমরা পড়াটা বুঝতে পেরেছো তো? এর কিছু শব্দার্থ আছে যেগুলো তোমাদের অজানা, নতুন শব্দ, একবারে নতুন শব্দ, সেগুলো তোমাদের জানা উচিত। আমি সেগুলো পড়ে দিচ্ছি। দেখো তোমরা, ভজন মানে ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহাকীর্তন, প্রার্থনামূলক গান। দোর মানে দরজা বা দুয়ার, বাড়ির ফটক। কুঞ্জ মানে লতাপাতা আচ্ছাদিত বৃত্তাকার স্থান। উপবাদ বেরি বেরি, শোথ জাতীয় রোগ যাতে হাত পা ফুলে যায়। আসামি এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পাণ্ডু মানে ফ্যাকাশে। মালি মানে মালা রচনাকালী বা মালাকার, বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। মালিনী মানে মালিক, বউ। এই যে গল্পটা আমি পড়লাম, এই গল্পটা পড়ারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। শুধু শুধু এই গল্পটা কিন্তু রচনা করা হয়নি, এটা পড়লেও কিছু শেখা যাবে। হ্যাঁ, সেটা তোমরা শোনো। এই গল্পটা পড়লে কী শেখা যাবে? এই গল্পটা পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি যে নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হতে পারবে। মানে পশু পাখিকে শুধু কি মারধর করতে হয় না, ওদের ভালোবাসতে হয়। ওদের ভালোবাসলে ওরাও তোমাদের ভালোবাসবে। এটা আমরা শিক্ষা গ্রহণ করবো এই গল্পটা পড়ে। পাঠ করেছি। দেখো, এই যে এত বড় একটা গল্প আমরা পড়লাম, এর একটা সারাংশ আছে, সারমর্ম আছে, যে মানে যেটা আমাদের মনে রাখলে পুরো গল্পটা আমরা মনে রাখতে পারবো। এই জন্য এই সারমর্ম গল্পটা আমাদের জানতে হবে বা শিখতে হবে। সেটা হলো কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈশ্বর পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষের যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এ গল্পের সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। তাই তোমরা কি বুঝতে পারছো যে শুধু মানুষে ভালোবাসা সম্পর্ক এগুলো হয় না, পশুর প্রতি পশুকে ভালোবাসলে পশুরাও মানুষকে ভালোবাসতে পারে। আর এই গল্পেরও কিন্তু মূল বিষয়টা হলো এই পশুকে নিয়ে, যে একজন মানুষ, অসুস্থ মানুষ, কিছুদিন তার শারীরিক অসুস্থতার কারণে স্থান পরিবর্তন করে বেড়াতে এসেছিল। আর সেখানে একটি প্রাণীর সাথে তার কিছুদিন বসবাসের ফলে, ঘোরাফেরার ফলে তার প্রতি তার একটা ভালোবাসার সৃষ্টি হয়, এবং সে যখন কিছুদিন পর চলে যায় তখন ওই পশু তার প্রতি কি মমত্ববোধ, খুব মমত্ববোধ দেখায়। এবং ওই মানুষটি কে ছিল জানো? ওই মানুষটি ছিল এই লেখক। তখন তার প্রতিও খুব মমতায় আসক্ত হয়। এই গল্পটার মূল বিষয় হলো তাই। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মাদারীপুর গ্রামে, দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়। দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা তার হয়নি। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনে আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসাবে তিনি
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবন অবসান ঘটে 1938 খ্রিস্টাব্দের কলকাতায়। তাহলে আমি জন্ম মৃত্যুটা একটু লিখে দিই, তোমরা এটা লিখে নাও বা মনে রাখো। দেখো, তোমাদের যে গল্পটা পড়লাম এই গল্পের প্রশ্ন হলো যে লেখক তার শারীরিক অসুস্থতার জন্য বায়ু পরিবর্তনের জন্য কোথায় এসেছিল? বলতে পারো তোমরা? দেওঘরে এসেছিল, তাই না? সেখানে এসে তার সাথে অতিথি হয়েছিল কে, মানে তার সঙ্গী বা সাথী ছিল কে? বিকেলবেলায় বেড়াবার একটি প্রাণী, কুকুর, তাই না? তারপর সে যখন চলে গিয়েছিল স্টেশন অবধি, তাকে কে এগোয় দিতে গেছিল? কুকুরটাও ছিল, অন্য লোকদের সাথে কুকুরটাও ছিল, তাই তো? এরকম ছোটো ছোটো প্রশ্ন, অনেক প্রশ্ন আছে যেগুলো তোমরা পড়ে ওর ভিতর থেকে লিখে নিয়ে আনবা, ঠিক আছে? আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা তোমরা লিখে নাও। লিখে নিছো? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এই কোভিড-19-এ তোমরা সবাই ভালো থাকো, বাইরে যাবে কম, আর বাইরে গেলে খুব সাবধান হবে, মাস্ক পরে বাইরে যাবে এবং বাইরে থেকে এসে অন্তত 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দেবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।